বাংলাদেশে এন্ডোমেট্রিয়াসিস রোগীদের সুনির্দিষ্ট কোনো সংখ্যা জাতীয়ভাবে নির্দিষ্ট করা না থাকলেও কিন্তু ধারণা করা হচ্ছে বা বিশেষজ্ঞদের মতে বাংলাদেশে প্রায় ঝুঁকিতে রয়েছে 1 কোটি প্রায় 12,000-এর মতো নারীরা। আজ আমরা এই এন্ডোমেট্রিয়াসিস নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। আপনাদের সাথে আছি আমি নুসরাত দীপা। দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে এন্ডোমেট্রিয়াসিস এবং এক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি কী। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার ফারজানা দিবা 1976 সালের অক্টোবর মাসে বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2000 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ম্যাম, বাংলাদেশে এখন পর্যন্ত কোনো নথিভুক্ত কোনো পরিসংখ্যান নেই যে কত সংখ্যক নারী এন্ডোমেট্রিয়াসিসে আক্রান্ত, কিন্তু বিশেষজ্ঞরা আনুমানিকভাবে ধারণা করছে যে প্রায় 1,12,000-এর মতো নারীরা ঝুঁকিতে রয়েছে। একটু আপনার কাছে জানবো যে কেন দিন দিন এই এন্ডোমেট্রিয়াসিস রোগীদের সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে? এন্ডোমেট্রিওসিসের ঝুঁকিতে রয়েছে অবশ্যই, কিন্তু এই সংখ্যাটা হয়তো আগেও ছিল, কিন্তু যেটা হচ্ছে যে আমাদের এখন সামাজিক প্রেক্ষাপটে আমরা একটু দেরিতে বাচ্চা নেই। এটা একটা এন্ডোমেট্রিওসিসের কারণ। আমাদের দেরিতে বিয়ে হচ্ছে এবং বাচ্চা নিতে যেহেতু ডিলে হচ্ছে, এই কারণেও কিন্তু এন্ডোমেট্রিওসিসের ঝুঁকিটা বাড়ছে। আর আর্লি ডায়াগনোসিস, অ্যাওয়ারনেস ক্রিয়েশন, এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আমাদের যেমন মার্চ মাসে আমরা এন্ডোমেট্রিওসিস ডে পালন করি, পুরো বিশ্ব জুড়ে পালন করা হয়। এর মাধ্যমে এন্ডোমেট্রিওসিস অ্যাওয়ারনেস ক্রিয়েট করা হয়, অর্থাৎ সচেতনতা তৈরি করা হয়। এর মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয় যে এন্ডোমেট্রিয়াসিস একটা জটিল রোগ। এই রোগে আক্রান্ত হলে পরবর্তীতে অনেক ধরনের কমপ্লিকেশন হতে পারে, এবং এই রোগটাকে আমরা যদি বাড়তে দেই, এটা কিন্তু বাড়তেই থাকে। কোনো একটা পর্যায়ে দেখা যায় যে সার্জারি বা অপারেশন ছাড়া চিকিৎসা সম্ভব হয় না। সেই জন্য অ্যাওয়ারনেস ক্রিয়েশন করা হয়। ম্যাম, অনেকে হয়তো এন্ডোমেট্রিয়াসিসটা আসলে কি এবং এটা যে একটা আসলে গাইনোকোলজিক্যাল একটা প্রবলেম সেটা আসলে অনেকেই জানে না। আপনার কাছে একটু জানবো এন্ডোমেট্রিয়াসিসের ডেফিনিশনটা। এন্ডোমেট্রিওসিস বা চকলেট সিস্ট, এটা কিন্তু আমরা যদি সাধারণ টার্মে বলি, এটাকে অনেকেই চকলেট সিস্ট বলেন, মানে লেমন টার্মে যদি বলি। চকলেট সিস্ট মানে এর ভিতরে একটা চকলেট কালার ফ্লুইড থাকে, সেই জন্য এর নামটা চকলেট সিস্ট বলা হয়। তো ফ্লুইডটা কোথা থেকে আসে? আমরা প্রত্যেক মেয়ের প্রত্যেক মাসে মাসিক হয়। এই মাসিকের রক্তটা যেমন বাইরে বের হয়ে আসে, অনেক ক্ষেত্রে এই রক্তটা কিন্তু কিছুটা হলেও ভিতরে জমা হয়। রেট্রোগ্রেড মিনিস্ট্রুয়েশনের জন্য উল্টা দিকে মাসিকের রক্তটা যায়। এই রক্তটা ভিতরে জমা হয়ে একটা পর্যায়ে সিস্ট তৈরি হয়। এই সিস্টটাকে এন্ডোমেট্রিওসিস বা চকলেট সিস্ট বলে। খুবই পেইনফুল একটা কন্ডিশন। এই পেইনফুল কন্ডিশন এতটাই পেইনফুল যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে মাসিকের সময় তো ব্যথা হয়ই, সেজন্য অনেকের স্বাভাবিক কর্মকাণ্ড যেমন অফিসে যাওয়া, স্কুলে যাওয়া, এগুলো তো ব্যাহত হয়। সেই সাথে অনেক ক্ষেত্রে যেটা হয় যে এই রোগীগুলো আস্তে আস্তে একেবারে বিছানায় পড়ে যায়। ওই সময়টাতে চলাফেরা অথবা অন্য কোনো কাজ করতে পারে না। কাজেই এন্ডোমেট্রিওসিস এমন একটা রোগ যেটা চিকিৎসা না করলে বা এই বিষয়ে ব্যবস্থা না নিলে এটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। এন্ডোমেট্রিয়াসিসের ক্ষেত্রে পিরিয়ডের সময় অতিরিক্ত রকমের বা প্রচণ্ড ব্যথা হয়ে থাকে। সো এই ক্ষেত্রে আসলে প্যারেন্টসদের করণীয় কী বা কতটুকু সচেতন তাদের হওয়া উচিত? আমরা চিন্তা করি যে স্বাভাবিকভাবে একটু ব্যথা হবেই, এটাই স্বাভাবিক, কিন্তু ওই ব্যথাটা টলারেবল পেইন, অর্থাৎ এটা সহ্য করার মতো পেইন। কিন্তু পেইনটা যদি ইনটলারেবল হয়, যেটা বললাম যে এই পেইনের জন্য যদি স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হয়, স্কুলে যেতে পারছে না মেয়ে, অফিস করতে পারছে না, বিছানায় থাকতে হচ্ছে, অথবা পেইন কিলার খেয়ে অনেক ক্ষেত্রে রিলিফ হচ্ছে না, সেক্ষেত্রে অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হতে হবে। কারা আসলে এটার ঝুঁকিতে সবথেকে বেশি রয়েছে, কাদের আসলে সবথেকে বেশি সচেতন হওয়া উচিত? আসলে আমরা বলবো, যেটা প্রথমেই বলেছি, যে এন্ডোমেট্রিওসিস প্রোগ্রেসিভ ডিজিজ, অর্থাৎ এটা আগাবে। এটা বিভিন্ন স্টেজ, প্রথমে প্রাইমারি স্টেজে থাকে,
আমরা যদি খুব হালকা বিস্তর রোগটাকে চিন্তা করি, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4 পর্যন্ত রোগটা যায়। যখন একদম সিভিয়ার ফর্মে স্টেজ 4 স্টেজে যায়। তো অ্যাওয়ারনেস ক্রিয়েশনের উদ্দেশ্য আমাদের একটাই থাকে যে মেয়েটা বা যে কিশোরীটাই ঝুঁকিতে থাকে তিনি যেন এটা অ্যাডভান্স স্টেজে না যায়। কারণ যখন রোগটা অ্যাডভান্স স্টেজে যায়, বন্ধ্যাত্ব থেকে শুরু করে অনেক ধরনের ক্যান্সারের ঝুঁকিও কিন্তু এতে বাড়তে পারে। কাজেই আমরা সব সময় চিন্তা করি যে এটা যদিও প্রোগ্রেসিভ ডিজিজ, এটাকে আমরা কন্ট্রোলে রাখতে পারি অথবা এটাকে আমরা দাবিয়ে রাখতে পারি। এন্ডোমেট্রিওসিস এটার জন্য আসলে ভবিষ্যতে কি কি ধরনের কমপ্লিকেশনস তৈরি হতে পারে? অনেক সময় সার্জারি পর্যন্ত লাগতে পারে এবং অনেক সময় ইনফার্টিলিটি রিলেটেড প্রবলেম তৈরি হতে পারে। হ্যাঁ, অবশ্যই। এন্ডোমেট্রিওসিস যখন একটা মেয়ের হয়, প্রথমত মাসিকের ব্যথা নিয়েই তারা প্রেজেন্ট করে। তবে এন্ডোমেট্রিওসিস এমন একটা রোগ যে তার ভয়াবহতার সাথে কিন্তু অনেক ক্ষেত্রে সিমটম মেলে না। অনেকের হয়তো কোনোই সিমটম নাই, হালকা একটু ব্যথা আমাদের কাছে আসলো, তলপেটে হয়তো চাকা লাগছে অথবা চাপ লাগছে, অথবা অনেক ক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইম দেখি যে বন্ধ্যাত্ব নিয়েই আমাদের কাছে আসে। তখনই আমরা প্রথমত ডায়াগনোসিস করতে পারি যে উনি হয়তো চকোলেট সিস্ট বা এন্ডোমেট্রিওসিস রোগে ভুগছেন, এটাও হতে পারে। কাজেই সবসময় যে সিমটোমেটিক পেশেন্ট আমরা পাই তা কিন্তু না। আর মেইনলি যে সিমটমটা নিয়ে আমাদের কাছে আসে, 1 নাম্বার সিমটম হচ্ছে পেইন ডিউরিং মিনিস্ট্রুয়েশন। মাসিকের সময় তীব্র ব্যথা, এই ব্যথাটা মাসিকের প্রথম দিকে একটু হালকা থাকে, আস্তে আস্তে বাড়তে থাকে। মাসিকের শেষ পর্যায়ে ব্যথাটা এতই তীব্র হয় যে অনেক ক্ষেত্রে তার পেইন কিলারেও কাজ হয় না, এটা হয়। আর আরেকটা জিনিস হচ্ছে এই ব্যথাটা কিন্তু কখনো একদম চলে যায় তা কিন্তু না। মাসিক শেষ হওয়ার পরেও একটা আনইজি ফিলিং, তলপেটে একটা প্রেশার, বারবার বাথরুমে যাওয়া, এমনকি পায়খানার রাস্তায় চাপ লাগা, এরকম অনেক কিছুই হতে পারে। আর দ্বিতীয় যে সমস্যাটা নিয়ে আমাদের কাছে রোগী আসে সেটা হচ্ছে বন্ধ্যাত্ব। আমরা যদি এন্ডোমেট্রিওসিস নিয়ে চিন্তা করি, সেক্ষেত্রে দেখা যায় যে 2 জনের একজনই কিন্তু বন্ধ্যাত্বে আক্রান্ত হয় এন্ডোমেট্রিওসিস রোগীর। কাজে এন্ডোমেট্রিওসিস রোগী বন্ধ্যাত্ব ভুগবে এবং বন্ধ্যাত্বের সাথে এন্ডোমেট্রিওসিসের একটা রিলেশনশিপ রয়েছে যেটা অতপ্রতভাবে জড়িত। এন্ডোমেট্রিওসিস হলে বন্ধ্যাত্ব হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বৃদ্ধি পায়। শুধু যে বন্ধ্যাত্ব হয় তা না, এদের ওভারিন রিজার্ভ অথবা ডিম্বাশয়ের কার্যক্ষমতা কিন্তু অনেকাংশেই কমে যায়। ট্রিটমেন্ট প্রোটোকলটা আসলে কীরকম হয়ে থাকে বা ম্যারিড আনম্যারিডদের মধ্যে কোনো ডিফারেন্স রয়েছে কিনা? অবশ্যই, এটা খুব একটা ভালো প্রশ্ন। আমরা যেটা বলেছি যে এন্ডোমেট্রিওসিস কেন হচ্ছে কেন, যে মাসিক হলে ব্লিডিংটা ভিতরে জমা হচ্ছে মোস্ট অফ দ্য টাইম, এটাই আমরা কারণ হিসেবে ধরে নিই। আরও বিভিন্ন ধরনের কারণ আছে, কিন্তু স্বাভাবিকভাবে বলতে গেলে এটাকেই আমরা ধরে নিই। তো যখন এন্ডোমেট্রিওসিস রোগে একটা রোগী ভোগে, তখন আমরা করি কি যে মাসিকটাকে বন্ধ করে দিই। এটা হচ্ছে আমাদের ট্রিটমেন্ট অপশন। অর্থাৎ কোনো একটা ঔষধের মাধ্যমে আমরা যদি মাসিকটাকে বন্ধ রাখি, পেইন কমে যাবে। আর যেহেতু ওখানে ব্লাড জমা হচ্ছে, ব্লাডের কিছু অংশ অ্যাবজর্ব হয়ে যায়, আস্তে আস্তে শুকিয়ে যায়, তখন আসলে ওই অনেক বেশি বড় সিস্ট আস্তে আস্তে ছোট হয়ে আসে। অনেক সময় পেইনটা অনেক ক্ষেত্রে টলারেবল হয়। কাজেই এই মাসিকটা বন্ধ করে দেওয়াটা হচ্ছে আমাদের উদ্দেশ্য থাকে। যদি রোগীটা ইয়াং হয়, আনম্যারিড হয়, সেক্ষেত্রে আমাদের এই উদ্দেশ্যটাই মেইনলি কাজ করি, এই উদ্দেশ্য নিয়েই কাজ করি, সো দ্যাট এন্ডোমেট্রিওসিস রোগটা আগাতে না পারে, যেখানে আছে সেখানেই থাকে। তো আমরা অনেক ধরনের ঔষধ ইউজ করি যেটার মাধ্যমে এটা করা হয়। প্রথমত আমরা পেইন রিলিফ ইউজ করি, কিছু প্রোজেস্টেরন জাতীয় ওষুধ ইউজ করি যেটা মুখে খাওয়া যায়, ইনজেকশন আকারে নেওয়া যেতে পারে, অথবা কিছু কিছু ম্যারিড মহিলাকে জরায়ুতে দেখা যায় কিছু একটা ডিভাইস প্রতিস্থাপনের মাধ্যমে, যেটাকে LNG IUS বলে, ওটার মাধ্যমেও করা হয়। আর কিছু ঔষধ আছে যেটা আমরা বলেছি যে ইনজেকশনের মাধ্যমে কাজ করে। এগুলোতে যদি কাজ না করে সেক্ষেত্রে আমরা সার্জারিতে যাই। তবে এন্ডোমেট্রিওসিস সার্জারিতে সমস্যা যেটা রয়েছে সেটা হচ্ছে যে এই রোগটা একবার সার্জারি করলে এমনও হয় যে পরবর্তীতে আবার দেখা দেয় এবং খুব অল্প সময়ের মধ্যে 6 মাস, 9 মাস, 1 বছরের মধ্যে এই রোগটা আবার ফেরত আসে। তো একটা এন্ডোমেট্রিওসিসের জন্য কয়বার আমরা সার্জারি করি? এটার কারণটা আসলে কি যে সার্জারি করার পরে সেটা আবারও এন্ডোমেট্রিওসিসটা ফিরে আসতে পারে? আপনি তো মাসিক বন্ধ করে দিতে পারছেন না, মাসিকটা তো চলছে, আমাদের কারণ তো মাসিক। কাজেই আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সার্জারির পরে
আমাকে হয় তাড়াতাড়ি বাচ্চা নিয়ে নিতে হবে। বাচ্চা নেওয়া কিন্তু এন্ডোমেট্রিওসিস ওয়ান অফ দ্য ট্রিটমেন্ট। কেন? আমরা যখন বাচ্চা নেই, মেয়েটা যদি প্রেগনেন্ট হয়ে যায়, ও কিন্তু 9 মাস 10 মাস মাসিক ছাড়া থাকছে। তারপরে ওই মেয়েটা যদি ব্রেস্ট ফিডিং করে, সেক্ষেত্রে দেখা যায় কি ব্রেস্ট ফিডিংয়ের সময়ও কিন্তু মাসিক বন্ধ থাকছে। তো দিস ইজ ওয়ান অফ দ্য ট্রিটমেন্ট। কিন্তু তার মানে এই না যে আনম্যারিড মেয়ে তাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেন, বাচ্চা নিয়ে নেন, এটা বলছি না। সেটাই আমার আসলে জানার ইচ্ছা ছিল যে আনম্যারিডদের জন্য বা টিনেজারদের জন্য আসলে আমরা ট্রিটমেন্ট যেটা প্রোটোকলটা কি বলছিলাম থাকে। যে আমরা ঔষধের মাধ্যমে ট্রাই করি যাতে ঔষধের মাধ্যমে মেয়েটা ভালো থাকে। এটা তো বললাম যে প্রজেস্টেরন জাতীয় ওষুধ দেই, ব্যথার ওষুধ দেই, কিছু কিছু ওরাল কন্ট্রাসেপটিভ পিল যেটাকে আমরা জন্ম নিয়ন্ত্রণে বড়ি হিসেবে খাই, এটাও কিন্তু অনেক ক্ষেত্রে এন্ডোমেট্রিওসিসের চিকিৎসা ব্যবস্থায় ব্যবহার করা হয়। আনম্যারিড বা টিনেজার যারা রয়েছে তাদের ট্রিটমেন্টের একটা অংশ হিসেবে আপনারা যে মেডিসিন দিচ্ছেন সেটাতে একটা পিলও কিন্তু আপনারা সাজেস্ট করে থাকেন, এবং আমাদের সমাজের প্রেক্ষাপটে কিন্তু এখন পর্যন্ত সেই সোশ্যাল যে ট্যাবুগুলো থাকে তার মধ্যে এটা একটা যে একটা আনম্যারিড মেয়ে কেন পিল খাবে। আসলে আমাদের এই যুগে এই কথাটি চিন্তা করা খুবই দুঃখজনক, কারণ আমরা পিল অবশ্যই ঔষধ, এটা যেটা জন্ম নিয়ন্ত্রণ করে, কিন্তু এই জন্ম নিয়ন্ত্রণের ঔষধ দিয়ে যে অন্য চিকিৎসা হবে না তা কিন্তু না। কাজেই এই ধারণাটা ভাঙতে হবে। আমরা এই লক্ষ্যেও কাজ করে যাচ্ছি যাতে পিল সম্বন্ধে যাতে একটা মিসকনসেপশন সেটা দূর হয়, কারণ পিলের কিন্তু অনেক ধরনের ব্যবহার রয়েছে। জন্ম নিয়ন্ত্রণ একটা ব্যবহার, মাসিকে রক্তক্ষরণের কমিয়ে ফেলা, এন্ডোমেট্রিওসিস চিকিৎসা হিসেবে মাসিক নিয়মিতকরণ, পিসিওর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু আমরা পিল ইউজ করি। কিন্তু যখনই আমরা দেই তখন অনেক বাবা মাই কিন্তু এটা নিয়ে আপত্তি জানায়। তো সেক্ষেত্রে যে জিনিসটা আমরা বলবো যে দিস ইজ আ গুড অপশন, আমরা যেটা ট্রাই করব ফিজিশিয়ান হিসাবে যে অন্তত কাউন্সিলিং করা, বাবা মার সাথে কিছুক্ষণ কথা বলা বা মেয়েটার সাথে কথা বলা, যে পিল খাওয়া মানে জীবনে বাচ্চা হবে না এ কথাটা নয়, পিল খাওয়া মানে এটা শুধু জন্ম নিয়ন্ত্রণ করবে তাও নয়, এর কিন্তু জন্ম নিয়ন্ত্রণ ছাড়াও অনেক ধরনের ব্যবহার রয়েছে, যেটা আমাদের বইয়ের স্বীকৃত ব্যবহারই রয়েছে। এন্ডোমেট্রিওসিস যাদের হচ্ছে এটার সাথে আসলে কি ওবেসিটির কোনো রিলেশন রয়েছে? ওবেসিটির সাথে এন্ডোমেট্রিওসিসের ডাইরেক্টলি কোনো রিলেশনশিপ না থাকলেও আমরা দেখি যে ওবেস মেয়েদের ক্ষেত্রে এন্ডোমেট্রিওসিস অনেক ক্ষেত্রে আমরা বেশি পাই। যদি আমাদের ট্রিটমেন্ট অপশনেও যেতে হয়, ওবেসদের ক্ষেত্রে এন্ডোমেট্রিওসিসের ট্রিটমেন্ট কিন্তু একটু কঠিন হয়, কারণ অল্প ডোজে একটু লিন থিন পেশেন্টের যেভাবে আমরা ট্রিটমেন্ট করতে পারি, ওনার ক্ষেত্রে ট্রিটমেন্টের জন্য কিন্তু একটু হাই ডোজ ওষুধ লাগে। সার্জারির ক্ষেত্রে যদি আমাদের সার্জারিতে যেতে হয়, দেখা যায় যে ওবেস মানুষের সার্জারি ইউজুয়ালি তো এন্ডোমেট্রিওসিসে দেখা যায় আমরা ল্যাপারোস্কোপিক সার্জারিটাই প্রেফার করি, সেটাও একটু ডিফিকাল্ট হয়। তবে সার্জারির ক্ষেত্রে যেটা আমাদের মেসেজ থাকবে যে কোনো সার্জারিতে যেতে হলে এন্ডোমেট্রিওসিস রোগীর যদি তার বাচ্চা না থাকে, অবশ্যই একজন বন্ধ্যাত্ব বিশেষজ্ঞের সাথে পরামর্শ করেই সার্জারিতে যেতে হবে, কারণ একবার এন্ডোমেট্রিওসিস সার্জারি করা মানে কিন্তু বন্ধ্যাত্বের সম্ভাবনাকে অনেকাংশে বাড়িয়ে তোলা। যে এন্ডোমেট্রিওসিস প্রপার ট্রিটমেন্টটা না করা হয় সেটা ইনফার্টিলিটির দিকে চলে যেতে পারে। এটাই আমরা আরেকটু আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। এই পর্যায়ে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। বর্তমানে অস্বাস্থ্যকর জীবনযাপন এবং শরীরের বিভিন্ন রোগের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে ছেলে মেয়ে উভয়ের মধ্যে কিন্তু বন্ধ্যাত্বজনিত সমস্যা দেখা দিচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে এর অন্যতম কারণ হিসেবে আমরা বলে থাকি যে আপনার অস্বাস্থ্যকর জীবনযাপন তো হতেই পারে, অনেকের ক্ষেত্রে বিভিন্ন হরমোনাল ইমব্যালেন্সের জন্য এই জাতীয় সমস্যা হতে পারে, অনেকের ক্ষেত্রে বিভিন্ন ধরনের শারীরিক রোগ বা রোগের জটিলতা তীব্র আকার ধারণ করলে তখন ওই বন্ধ্যাত্বজনিত সমস্যা ছেলে বা মেয়ের মধ্যে দেখা দিতে পারে। তখন তো অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে বা ডাক্তারের শরণাপন্ন হতে হবে। পাশাপাশি আপনার খাদ্যাভ্যাসের মধ্যেও কিন্তু বেশ কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে। যেমন ছেলে এবং মেয়ে উভয়ের মধ্যেই যদি হরমোনাল ইমব্যালেন্স জনিত সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রেও খাবার কিন্তু একটি মুখ্য ভূমিকা পালন করতে পারে। অবশ্যই ডাক্তারের ট্রিটমেন্ট নেবেন, তার পাশাপাশি খাবারের মধ্যেও আপনাকে পরিবর্তন আনতে হবে। বেশ কিছু খাবারের কথা আজকে আমি মেনশন করব, যাদের দেখা যায় যে সকল ছেলেদের টেস্টোস্টেরন হরমোনের সংখ্যা আসলে কম থাকে তাদের ক্ষেত্রে, পাশাপাশি যে সকল মেয়েদের আসলে কমপ্লিকেসি হয়ে থাকছে
বাচ্চা ধারণ করতে, তাদের ক্ষেত্রেও এই জাতীয় সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে সেটি কিছুটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ওজন কমানোটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা যদি আপনার ওজন নিয়ন্ত্রণে না থাকে তাহলে কিন্তু দেখা যেতে পারে বিভিন্ন শারীরিক সমস্যা তৈরি হতে পারে। সেজন্য অবশ্যই কি করতে হবে, অতিরিক্ত ওজনজনিত সমস্যা যাদের আছে সেই সমস্যাটি কমাতে হবে। এর পরবর্তীতে যদি আমাকে বলতে হয় যে টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ বাড়ানোর জন্য খাবারের কথা, সেটি হচ্ছে জিঙ্ক সমৃদ্ধ খাবার। নিয়মিত জিঙ্ক সমৃদ্ধ খাবার গ্রহণ করলে সেটি কিন্তু ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই খুব ভালো উপকারিতা দিয়ে থাকে। জিঙ্ক সমৃদ্ধ খাবার আমরা ফার্স্ট ক্লাস প্রোটিন যেগুলো আছে মাছ, মাংস, ডিম, দুধ, ডাল, বিভিন্ন বাদাম এগুলো থেকে পেয়ে যেতে পারি। এর পরবর্তীতে বলবো যে জিঙ্কের পাশাপাশি অবশ্যই আপনার খাদ্য তালিকায় আয়রন সমৃদ্ধ খাবার থাকতে হবে। আয়রন সমৃদ্ধ খাবার হচ্ছে আমরা দুটি উৎস থেকে পাই, একটি হিম উৎস আর একটি নন হিম উৎস। হিম উৎসগুলো হচ্ছে ফার্স্ট ক্লাস প্রোটিন মাছ, মাংস, দুধ, ডিম, ডাল, আর নন হিম উৎস হচ্ছে বিভিন্ন ধরনের ফলমূল, শাকসবজি। এর পরবর্তীতে খাদ্য তালিকায় রাখতে হবে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ বিভিন্ন সামুদ্রিক মাছ এবং বাদাম। এইগুলো দেখা যায় যে আপনার হরমোনাল সমস্যাগুলো যদি থাকে সেই ক্ষেত্রে সেগুলো প্রশমন করার ক্ষেত্রে সাহায্য করে থাকে। তার পরবর্তীতে সেলেনিয়াম সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখতে পারেন, ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখতে পারেন, যেগুলো আপনাকে শারীরিক উপকারিতা অ্যাড করবে। অনেকের মধ্যে, অনেক ছেলেদের মধ্যে বিশেষ করে দেখা যায় অতিরিক্ত মদ্যপানের অভ্যাস থাকে বা অতিরিক্ত সিগারেট বা ধূমপান করে থাকেন। অবশ্যই এই দুটি বদ অভ্যাস থাকলে আপনাকে এড়িয়ে চলতে হবে, কেননা এই দুটি বদ অভ্যাসের জন্য আপনার কিন্তু কি হতে পারে, এই বন্ধ্যাত্বজনিত সমস্যা প্রকট আকার ধারণ করতে পারে। অতিরিক্ত বাহিরের খাবার গ্রহণ, অতিরিক্ত প্রক্রিয়াজাতকৃত খাবার গ্রহণ, বিভিন্ন রেডি টু কুক খাবার গ্রহণ, বাহিরের ডুবো তেলে ভাজা, একই তেল বারবার ব্যবহার করা হয় এমন খাবার গ্রহণ করার থেকে বিরত থাকতে হবে, কেননা ট্রান্স ফ্যাট সমৃদ্ধ খাবারগুলো আপনার বন্ধ্যাত্বের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে সাধারণত। কেননা ট্রান্স ফ্যাট আসলে কি? ট্রান্স ফ্যাট হচ্ছে একই তেল বারবার ব্যবহার করে যে খাবারগুলো তৈরি করা হয় বা তেল পুড়ে যাওয়া তেল আমরা আসলে দেখে থাকি, সেই জাতীয় তেলগুলো ব্যবহার করে রান্না করা খাবারগুলো থেকে কিন্তু ট্রান্স ফ্যাট শরীরে প্রবেশ করে। সেগুলো কিন্তু আপনার শারীরিক সমস্যা বা হরমোনাল ইমব্যালেন্সের জন্য অন্যতম কারণ হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে। এর পাশাপাশি অ্যাক্টিভ লাইফস্টাইল মেনটেন করতে হবে, রেগুলার বা প্রতিদিন 30 থেকে 40 মিনিট হাঁটাহাঁটি করতে হবে বা ব্যায়াম করতে হবে। এতে করেও আপনার বডির বিভিন্ন ধরনের এনজাইমগুলো, বিভিন্ন ধরনের কার্যকারিতা সেটি ঠিক রাখতে সাহায্য করবে। মূল কথা, আপনার ডাক্তারের ট্রিটমেন্টের পাশাপাশি একটি হেলদি এবং ব্যালেন্স ডায়েট চার্ট মেনটেন করতে হবে, হেলদি লাইফস্টাইল মেনে চলার চেষ্টা করতে হবে। তাহলে দেখা যাবে যে এই সমস্যাগুলো কিছুটা হলেও প্রশমন করা সম্ভব। আর অবশ্যই আমি যে টিপসগুলো বললাম, যে খাবারগুলোর কথা বললাম, সেগুলো গ্রহণ করার চেষ্টা করবেন। খাবারের 6টি উপাদান, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, পানি, এগুলোর যেন গুড রেশিও আপনার শরীরে বর্তমান থাকে সেটি মাথায় রাখবে। কোনোটি থেকে অতিরিক্ত গ্রহণ করবেন, আবার কোনোটি একেবারেই বাদ দিয়ে দিবেন। এই অভ্যাসটি অনেকের মধ্যেই দেখা যায়। বিভিন্ন ডায়েট করতে গিয়ে অনেকে এই ধরনের খাবার গ্রহণ করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু জটিলতা হতে পারে। একটি হেলদি ব্যালেন্স ডায়েট চার্ট মেনটেন করার চেষ্টা করবেন, সুন্দর জীবনযাপন করার চেষ্টা করবেন, তাহলেই সম্ভব আপনিও এই বন্ধ্যাত্বজনিত সমস্যা কিছুটা কাটিয়ে উঠতে পারবেন। ম্যাম, অনেক পেশেন্টদের এন্ডোমেট্রিওসিসের জন্য তারা কনসিভ করতে পারছে না, এই বিষয়টি সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাই। আসলে কনসিভ করাটা ইটস ভেরি ডিফিকাল্ট ফর এন্ডোমেট্রিওসিস পেশেন্ট। ওনার ট্রিটমেন্ট লাগে। ডিফিকাল্ট মানে একদম স্পন্টিনিয়াস প্রেগনেন্সি হয় না তা না, কিন্তু ট্রিটমেন্টের মাধ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই বাচ্চা আসে। কাজে আমরা যেটা করি যে এন্ডোমেট্রিওসিস যদি সিস্ট সাইজ অনেক বড় থাকে, সেক্ষেত্রে আমরা সিস্টের সাইজটাকে একটু কমিয়ে নিই। কমিয়ে নেওয়ার পরে আমরা ট্রিটমেন্ট শুরু করি। এই ট্রিটমেন্টটা যেমন মুখে খাওয়ার ওষুধে হতে পারে, অনেক ক্ষেত্রে ইনজেকশন লাগতে পারে, অনেক ক্ষেত্রে আইইউআই লাগতে পারে, ইভেন কি কিছু কিছু ক্ষেত্রে আইভিএফও লাগতে পারে। তবে ট্রিটমেন্ট যত তাড়াতাড়ি শুরু করবেন এন্ডোমেট্রিওসিস রোগী, ফার্টিলিটি ট্রিটমেন্ট ততই ভালো। কারণ যেটা আমরা বলছিলাম যে এন্ডোমেট্রিওসিস ইটসেলফ যেমন বন্ধ্যাত্ব তৈরি করে, সেই সাথে এটা ওভারিয়ান রিজার্ভকে নষ্ট করে ফেলে। আমরা মেয়েরা যখন জন্ম নেই, আমাদের একটা স্পেসিফিক অ্যামাউন্ট অফ ডিম নিয়ে আমরা পৃথিবীতে আসি, যেটাকে ওভাম বলি। তো এই ডিমের পরিমাণ শেষ হয়ে গেলে, কিন্তু এক্সস্টেড হয়ে গেলে
আমাদের মাসিক উঠে যায়। তো কারো ডিম বেশি থাকলে তার বেশি দিন চলবে, কারো ডিম কম থাকলে কম দিন চলবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু এন্ডোমেট্রিওসিস করে কি এই ডিমগুলোকে নষ্ট করে ফেলে, ওভারিন রিজার্ভটাকে নষ্ট করে। অর্থাৎ অনেক ধরনের কমপ্লিকেশনস তৈরি ওভারিন করতে রিজার্ভ নষ্ট করলে ডিম যদি না থাকে নিজের বাচ্চা হওয়ার তো ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। সেই ক্ষেত্রে আমরা বলি যে এন্ডোমেট্রিওসিস রোগী যদি বিবাহিত হয়, ফ্যামিলি কমপ্লিট করে ফেললে একদিক থেকে উনিও যেমন শান্তিতে থাকেন, আমরা যারা বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ তাদের ক্ষেত্রে ট্রিটমেন্ট করাটা ইজি হয়। অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে শুভকামনা এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। গ্লুকোমা আসলে একটা প্রেশারজনিত সমস্যা। রক্তচাপ যেরকম, চোখেরও কিন্তু যে কোনো একটা কন্টেন্টের ভিতরে যদি ক্লোজ চেম্বার হয়, তার ভিতরে যদি লিকুইড থাকে, তরল থাকে, তাহলে কিন্তু এই তরলটা কিন্তু ওই চাপ ওয়ালে তৈরি করে, একটা প্রেশার দেয়। এই প্রেশারটাই হলো চাপ। তো রক্তে যখন নালীতে যখনই প্রেশার দেয় রক্তচাপ, চোখের ভিতরে যখন এই প্রেশারটা দেয় তখন এটাকে আমরা বলি ইন্ট্রা অকুলার প্রেশার বা চোখের চাপ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করছি, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গেই থাকুন।